আনপ্রেডিক্টেবল ডোনাল্ড ট্রাম্প। সবাইকে সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমিও আনপ্রেডিক্টেবলের শিকার হয়ে গেলাম। কারণ হচ্ছে আমি একাধিক ভিডিও করে বলেছিলাম যে 19 তারিখে দেখা যাবে যে মোদিজি ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছে। সেখানে মহাসমারোহে মোদি ট্রাম্পের একটা যুগলবন্দি দেখা যাবে, এইরকম একটা ভেবেছিলাম। কিন্তু দেখা গেল যে ট্রাম্প সম্পূর্ণ একদম পুরো উল্টে দিলেন। কয়েকদিন আগে জয়শঙ্কর সেখানে গেলেন, মনে হলো যে একটা রাস্তা তৈরি করলেন যাতে ট্রাম্প এবং মোদির এটা দেখা হয়। কিন্তু আনপ্রেডিক্টেবল ট্রাম্প একটা ভয়ঙ্কর জিনিস করলেন। চিরশত্রু যারা তাদের ডাকলেন, জিনপিংকে ডাইরেক্ট ফোন করলেন, চলে এসো ভাই, এসো একটু গলা জড়াজড়ি করি। জিনপিং তো একটু শক্ত মনের মানুষ, সে ওতে ভোলার নয়, সে বলেনি। সে বলেছে না ভাই, আমার সময় নেই, আমার ভাইস প্রেসিডেন্ট যাবে। উত্তর কোরিয়ার সঙ্গে তার একদম আদায় কসকেলায় ছিল একটা সময়, কেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার খুব খাতির। সেখানে গিয়ে দেখা গেল যে উত্তর কোরিয়াকে তিনি পাত্তা দিলেন না, রাশিয়াকে তো পাত্তা দেয়নি। রাশিয়া তো তার আর্স রাইভাল একদম। এতদিন চীনকে ভাবতাম যে তার আর্স রাইভাল, কিন্তু এখন দেখা গেল যে খেলাটা উল্টে গেল। অর্থাৎ ভারত এবং ভারতের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া, এই দুজনকেই ট্রাম্প সাইড করে দিলেন। পাকিস্তানকে বলেনি, বাংলাদেশকে বলেনি, ছোটোখাটো ব্যাপার, এসব তো আর দেশের মধ্যে পড়ে না। কিন্তু 150 কোটি জনসংখ্যার ভারতকে ট্রাম্প অ্যাভয়েড করলেন কেন? এটা একটা বড় বিষয়। এবং এর থেকে যদি দেখা যায় যে ভারত চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেলেন, রাশিয়া, চীন, ভারত তিনজনে এক হয়ে গেল, তিনের বন্ধুত্ব হয়ে গেল, তাহলে কি করবেন ট্রাম্প? তা তো দক্ষিণ এশিয়ায় আর ঢোকার সুযোগ হবে না। কারণ হচ্ছে শুধু উত্তর কোরিয়াকে নিয়ে তিনি ঢুকতে পারবেন না। দক্ষিণ কোরিয়ার তো সরকার পতন হয়ে গেছে, আগের যে প্রেসিডেন্ট সে সরে গেছে, যে মধ্যপন্থা, এখন ওখানেও একটা চরমপন্থা সরকার এসে গেছে। ফলে সাউথ এশিয়াতে, মানে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে তার জায়গা কোথায়? আফগানিস্তানে ভারত ঢুকে পড়েছে, রাশিয়া তো আছেই, ইরানের ইসরায়েলের সঙ্গে মানে ভারতের সম্পর্ক যা, এবং সেখানে সৈন্য পাঠিয়ে সাহায্য করেছেন। কাজেই ইসরায়েলের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা থাকবে। এবং দেখা গেল ইসরায়েলের সঙ্গেও মানে ট্রাম্প ভালো ব্যবহার করেন। তাহলে ট্রাম্প কি করতে চাইছেন? ওই কথা বলে না, আনপ্রেডিক্টেবল। ট্রাম্প কি বলবেন, কি করবেন, কি ভাবছেন, এটা আগাম চিন্তা করা খুব ভুল। তবে কি মানে ইমিগ্রান্টদের সম্পর্কে তার যে কঠোর মনোভাব, এবং তাতে দেখা যাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা। কারণ ভারতের লোকেরাই ওখানে সব থেকে বেশি, এবং তারা বড় বড় জায়গায় রয়েছে, তারা ব্যবসা বাণিজ্য সব দিক থেকে উন্নত।
অন্যান্য যারা আছে তারা লেবার বা ফোর্থ গ্রেডের, কিন্তু ইন্ডিয়ানরা তো অধিকাংশ ওখানে বড় বড় পজিশনে আছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আরেকটা বিষয় যে ট্রাম্প তো তার মানে মন্ত্রিসভা বা সচিব হিসাবে সব থেকে 8জন ভারতীয় বংশোদ্ভূতকে নিলেন। রামাস্বামী, বিবেক রামাস্বামীকে নিলেন, তুলসী গাবার্ড, নিকি হালি, তারপর সুব্রমণিয়াম, এরকম করে 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 তিনি 8জনকেই নিয়েছেন যারা এখানকার। তুলসী গাবার্ডকে কি অনেক বড় পদ দিলেন। তাহলে মানে অদ্ভুত একটা বৈপরীত্য, আর সেলফ কন্ট্রাডিক্টরি বলা যেতে পারে, যে সে মুখে যা বললেন করলেন তার ঠিক উল্টোটা। এইবার স্কোয়াডের ভবিষ্যৎ কী হবে? ভারত যদি স্কোয়াড থেকে সরে আসে তাহলে ওটাও ভাঙবে। আমার একটা মনে হয় এখানে ভারতকে একটু চাপে রাখার অন্য একটা কারণ হচ্ছে ব্রিক্স সম্মেলনে যেভাবে চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়েছিল জয়শঙ্কর, আলাদাভাবে চীনকে বলেছিল এবং তাকে সদস্য করেছিল, এবং সেখানে প্রশ্ন উঠেছিল যে ডলারকে দ্বারা ডিডলারাইজেশন করা, সারা পৃথিবীকে ডিডলারাইজেশন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ভারত ছিল মুখ্য ভূমিকায়। ভারত চীনকে দলে নিয়েছে, এরকম করে করে দেখা গেল 16 থেকে 18টি প্রধান দেশ তারা ডলারের বাইরে গিয়ে কাজ করতে শুরু করলো। যেমন রাশিয়ার সঙ্গে তেলের কেনা বেচা রুবেল এবং আমাদের রুপিতে হলো, মানে ভারতীয় টাকা, মানে আমরা পেমেন্ট করেছি ভারতীয় টাকা, ওরা আমাদের দিয়েছে রুবেল। হ্যাঁ, আমরা তেলের দাম মিটিয়েছি টাকায়, আবার আমাদের থেকে ওরা অনেক কিছু নিয়েছে, হ্যাঁ, ভারতীয় টাকায়। অর্থাৎ এইগুলো কি হলো, এবার রাশিয়া থেকে আমি কিনলে কোনো কিছু আমদানি করতে গেলে আমি এই রুবেল দিয়ে কিনে আনবো। রাশিয়াও তারা যদি কিছু আমদানি ভারত থেকে করতে চায় তাহলে তাদের এই রুপি মানে ভারতীয় টাকা তাদের কাজে লাগবে। এইভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে ডলারের ব্যবহার সাংঘাতিকভাবে এরা এড়িয়ে চলেছে, অনেকটা কমিয়ে ফেলেছে। এটাও কি একটা কারণ? ডিডলারাইজেশন হওয়া মানে কি ডলারের আধিপত্য মানেই আমেরিকান আধিপত্য, আমেরিকান ডলার চলে। পাউন্ড হলে ইউরোপিয়ানদের আধিপত্য, কিন্তু এখন তো ডলারের আধিপত্য সারা পৃথিবীতে। ডলারের পুঁজি কার কত আছে তার উপর দাঁড়িয়ে তার পাওয়ার, আর্থিক পাওয়ারটাকে নির্ণয় করা হয়। কারণ হচ্ছে ডলারটা থাকলে প্রয়োজনীয় আমদানি করতে পারবে না, যে কোনো জিনিস আমদানি করতে গেলে ডলারে পেমেন্ট করতে হবে। এই সমস্ত নানান কারণে আমার মনে হচ্ছে যে এই ডিডলারাইজেশনটা কি একটা কাল হয়ে গেল, যেটা ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প। এটা হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বিশ তারিখের পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প কি পলিসি ডিক্লেয়ার করেন, অর্থাৎ তার সরকারের তো একটা পলিসি থাকবে, সেই পলিসি কি ধরনের পলিসি নির্ণয় করেন। প্রথম হচ্ছে তারিফ, কোন দেশের জন্য কত তারিফ, অর্থাৎ আমরা যদি আমেরিকায় কোনো জিনিস বিক্রি করতে পাঠাই এখান থেকে, তাহলে ওখানে কত ট্যাক্স দিতে হবে আমার। চীনকে তো বলেছে 20%-এর বেশি চীনকে দিতে হবে। এবার আর কার উপর এরকম 15-20% করবে, যার ফলে ধরে নেওয়া হবে যে আমাদের
সেই জিনিসটা ওখানে বিক্রি হবে না, অর্থাৎ আমাদের রপ্তানিটা আমেরিকায় চলবে না, মানে আমাদের আর্থিকভাবে আমরা রপ্তানিতে পিছিয়ে আসতে হবে বা অত্যন্তভাবে কম কম হবে। রপ্তানি কম আমাদের হলে আমরাও আমদানি কম করব, অর্থাৎ তাহলে আর্থিক যে লেনদেন সেই রিলেশনটা ক্ষীণ হল, উইক হয়ে গেল, দুর্বল হয়ে পড়ল। আর আর্থিক রিলেশন দুর্বল হলেই রাজনৈতিক রিলেশনও দুর্বল হয়ে যায়, এটাই খুব স্বাভাবিক। আমার এটাই মনে হয়েছে যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং চীনের সঙ্গে ব্রিক্সে চীনকে ঢুকিয়ে নেওয়ার এবং ডলারাইজেশন, এই তিনটি বিষয়ে আমার খুব মানে মনে হচ্ছে যে ভারতকে চাপে রাখার একটা টেকনিক এটা। সবাই জানে যে মোদি এবং ট্রাম্প খুবই বন্ধু তারা, এবং প্রকাশ্যে ট্রাম্প জেতার পরেও বলেছেন, এবং মোদি ভারতীয়রা যাতে ট্রাম্পকে ভোট দেন তার জন্য তিনি আপ্রাণ করেছেন। ফলে ভারত মানে তার জেতার পিছনে সামান্য সাহায্য থাকলেও আমাদের ভারতীয়দের আছে, ভারত সরকারের আছে, মোদির আছে। তারপরে 8 জন যখন ভারতীয় বংশোদ্ভূতরা তার মন্ত্রিসভায় ঢুকলো, তখন তো আমরা আরও ভাবলাম, কি জয় ভরসাজ বলে একজন আছেন, আমরা বললাম তো দারুণ ব্যাপার, তাহলে তো মানে এটা তো মানে অর্ধেক ভারত হয়ে গেল। কিন্তু হতে পারে এই প্রচারটাও মানে একচেটিয়া যে বিশ্বজুড়ে প্রচার হয়েছে যে ভারতীয়দের এত আধিপত্য ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায়, এটাকেও কিছুটা এটাকেও কার্ভ করার জন্যে এটাও একটা টেকনিক হতে পারে। ঠিক আছে, আমি প্রথমে অবস্থায় ভারতকে পাত্তা দিলাম না, ভারতকে খুব সাধারণ মানে অবস্থায় একটা নেমন্তন্ন পাঠালাম, ব্যাস, ভারত রাখলেও ভালো, না রাখলেও ভালো, ভারত তো তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাবেই, মানে আমাদের এস জয়শঙ্কর যাবেন। এস জয়শঙ্কর ফিরে আসার পরে বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কেন, জয়শঙ্কর অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন মানুষ এবং পররাষ্ট্রনীতিতে তিনি একদম ধুরন্ধর, এটা সবাই আমরা জানি। এবং তিনি আগেও চলে গেলেন, তা ধুরন্ধরের নীতির এটাও একটা কারণ, তিনি আগে চলে গেলেন যাতে ব্রিটেনের কাছ থেকে তিনি কিছু আদায় করে নিলেন। হ্যাঁ, ব্রিটেনের সঙ্গে কথা বলে তিনি জানেন যে ট্রাম্প আসলে যা পাবো তো পাবোই, ব্রিটেন চলে যাচ্ছে, এই ফাঁকে যদি তাকে একটু মোলায়েম করে কিছু করে নেওয়া যায়, এবং সেটা আমাদের অনেক বিষয়ে কিন্তু ছাড় আমরা আদায় করলাম, সেটাও একটা কারণ হতে পারে যে যাওয়ার বেলায় ব্রিটেনের সঙ্গে ভারত এইসব করে কিছু আদায় করে নিল, এটাও তাদের কাছে একটা অন্যরকম হতে পারে। তবে যাই হোক, কাটেকে টক্কর আমার মনে হয়েছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি বনাম ভারতের পররাষ্ট্রনীতির একটা টক্কর এই মুহূর্তে চলছে। সেই টক্করটা কোথায় গিয়ে শেষ হবে সেটা একটা ভাববার বিষয়। তবে বাংলাদেশকে একটু খুশি হবে এতে, ভারতের সঙ্গে মোদিকে না ডাকার ফলে বাংলাদেশ খুশি হবে, ওখানকার ইউটিউবাররা তো খুবই খুশি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে হাসিনার সঙ্গে তাহলে ট্রাম্পের কী হবে? হাসিনা তো নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানিয়েছেন, আবারও জানাবেন, এবং বাংলাদেশকে হাসিনাকে নাকি আলাদা নেমন্তন্ন করেছেন। হাসিনা সেখানে যাবেন কি যাবেন না সেটা অন্য কথা, কিন্তু হাসিনা তো চেষ্টা করবেন যে ট্রাম্পের সঙ্গে কথা বলে ভারত তার বাংলাদেশ সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে, যেহেতু বাংলাদেশের
সরকারকে ফেলেছে, তার সরকারকে ফেলেছে আমেরিকা, ফলে তার আমেরিকার কাছে তো একটা দরবার করার সুযোগ আছেই, স্কোপ আছে। তিনি সেটা বলবেন যে আপনি কি বাইডেন যেটা করেছে আপনি কি সেটাই মানেন, না আপনি আমাকে সাহায্য করবেন, এই প্রশ্নটা আসবে। ফলে যাই হোক, মানে কালকে মানে আজকে মনে হয় রাত 12টার পরের থেকেই তো খেলা শুরু হবে আমেরিকায়। কালকে 10টা-11টার মধ্যেই ওতে ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে বলে জানতে পারছি। যাক, দেখা যাক, ওয়েট অ্যান্ড সি। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।